প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। সংশোধিত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ বিষয়ে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। কয়েকটি ধর্মগ্রন্থ বাদে যে কোনো আইন, বিধি ও বিধান সর্বসময়েই চ্যালেঞ্জ করা যেতে পারে। দেশপ্রেমিক ও সংবিধান সচেতন। কীর্তিমান খয়রুল হক। প্রধান বিচারপতির পদ গ্রহণের পরপরই এবিএম খায়রুল হক যে কয়েকটি ভাষণ দিয়েছিলেন তাতে তখনই বোঝা যায় আইন ও রাজনৈতিক দিগন্তে নতুন সূর্য উদিত হয়েছে। সংবিধানের ৫ম সংশোধনী এবং ত্রয়োদশ সংশোধনী বিষয়ে প্রণীত মামলার রায় দিতে গিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক আকাশের মধ্য গগনে বিরাজ করতে থাকেন। শেখ মুজিবুর রহমানের আমলে ২৫ জানুয়ারি ১৯৭৫-এ সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় সরকার পদ্ধতির বদলে রাতারাতি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর মাধ্যমে বহু দলীয় গণতন্ত্রের বদলে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়। সব দলের অস্তিত্ব বিলুপ করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল নামে একটি মাত্র দল গঠন করা হয়। আরও বলা হয়, সকল সংসদ সদস্যকে বাধ্যতামূলকভাবে বাকশালের সদস্য হতে হবে। কেউ সদস্য না হলে তার আসন শূন্য হবে এবং জাতীয় দলের প্রার্থী না হলে সংসদে তার আসন শূন্য হবে এবং জাতীয় দলের প্রার্থী না হলে তিনি রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবেন না। ১৫ আগস্ট ১৯৭৫-এ একটি সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান নিহত হন। অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পরিণতিতে ৭ নভেম্বর ১৯৭৫-এ জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। তার আমলে ৫ এপ্রিল ১৯৮৯-তে সংসদে সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র আবার চালু হয়। এরপর মার্চ ১৯৯৬-এ খালেদা জিয়ার আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি যুক্ত হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন হয়। এরপর জুন ১৯৯৬, অক্টোবর ২০০১ এবং ডিসেম্বর ২০০৮ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিচারপতি খায়রুল হকের দেয়া ৫ম সংশোধনী সম্পর্কিত তার রায়ের আলোকে পঞ্চদশ সংশোধনীতে যেসব পরিবর্তন আনা হয় তার মধ্যে অন্যতম ছিল: ১. আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এ বাক্যটি বাদ দেওয়া হয়। ২. আওয়ামী লীগ ঘোষিত সংবিধানের আদি ৪ মূলনীতি ফিরিয়ে আনা হয়। এই 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ৩. বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা বদলে দেওয়া হয়। বাঙালি ও বাংলাদেশি উভয় শব্দই বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ক হয়। ৪. গণভোটের পদ্ধতি বাতিল করা হয়। ৫. শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সহ মিশন সমূহের সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। ৬. মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করার অনুচ্ছেদ বাতিল করা হয়। ৭. সংশোধিত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ বিষয়ে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, এই মর্মে স্থায়ী নিষেধাজ্ঞা হয়। দ্বিমুখী রায় ও বর্তমান ইস্যু। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সম্পর্কে খায়রুল হক দ্বিমুখী রায় দেন। একদিকে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন, একই সাথে আগামী 2টি সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দেন। খায়রুল হকের রায়ের কয়েকটি অনুচ্ছেদ কখনোই যে চ্যালেঞ্জ করা যাবে না সে সম্পর্কে তর্কের ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। জনগণের নির্বাচিত সংসদ প্রতিনিধিরা সরকার নিযুক্ত বিচারপতিদের অধীনস্থ কিনা সেই প্রশ্ন তখন ওঠে। সংসদ বড় নাকি আদালত বড়, এই প্রশ্নে তোলপাড় হতে থাকে রাজনৈতিক ও আদালত অঙ্গন। আইন বিশেষজ্ঞরা বলেন, কয়েকটি ধর্মগ্রন্থ বাদে যে কোনো আইন, বিধি ও বিধান
সর্বসময়ই চ্যালেঞ্জ করা যেতে পারে, বিশেষত সেই চ্যালেঞ্জ যদি করা হয় সময়ের চাহিদা মেটানোর জন্য। এসব তর্কের ঝড়ে খায়রুল হক নির্বিকার ও নির্বাক থাকেন। কিন্তু এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ইস্যুই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে প্রধান ও সার্বিক গুরুত্বপূর্ণ। বিরোধী দল বিএনপি একটি প্রতিনিধি দল ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিভিন্ন দলের সঙ্গে তার সংলাপ তত্ত্বাবধায়ক সরকার গঠন কেন্দ্রিক করার উপদেশ নিয়ে এসেছেন। আলোচিত শামসুদ্দিন চৌধুরী। খায়রুল হকের পাশাপাশি বছর জুড়ে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, ডাকনাম মানিক, সংক্ষেপে শামসুদ্দিন চৌধুরী, এবং আদালত রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে থেকেছেন। 10 নভেম্বর 1986-তে সংসদে গৃহীত সংবিধানে 7ম সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদ তার ক্ষমতাকালের বিভিন্ন কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন। এই সময় সামরিক আদালতে শান্তি সংক্রান্ত একটি মামলায় শামসুদ্দিন চৌধুরী সংশোধনীটি বাতিলের রায় দেন। অর্থাৎ জেনারেল এরশাদ যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন সেটা বলা হয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর আরেকটি আলোচিত রায় ছিল লেফটেন্যান্ট কর্নেল তাহেরের বিচার ও মৃত্যুদণ্ড প্রসঙ্গে। শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 22 মার্চ 2011-তে একটি রায়ে বলেন, 14 সদস্য বিশিষ্ট বিশেষ সামরিক ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেলের যে গোপন বিচার করেছিলেন সেটা ছিল অবৈধ ও বেআইনি। রায়ে বলা হয়, তাহের সহ অন্যদের বিচার ছিল লোক দেখানো ও প্রহসনের নাটক, এটা কোনো বিচার হয়নি। তাই বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, বিচার প্রক্রিয়া ও সাজা ছিল অবৈধ। বিচার ও সাজা বাতিল করা হলো। ওই বিশেষ সামরিক ট্রাইব্যুনাল 17 জুলাই 1976-এ লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে ফাঁসির রায় দিয়েছিল। 21 জুলাই 1976 এই রায় কার্যকর করা হয়। প্রায় 35 বছর পরে 2011-তে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু সহ অন্যান্যরা। আদালতে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, তাহেরের ছোট ভাই প্রফেসর আনোয়ার হোসেন এবং তাহেরের ছেলে আবু কাইসার। এছাড়া উপস্থিত ছিলেন বিদেশি সাংবাদিক ও লেখক লরেন্স লিফশোলজ। দেশপ্রেমিক ও সংবিধান সচেতন। আগস্ট 2011-তে শামসুদ্দিন চৌধুরী আলোচিত হন মুফতি ফজলুল হক আমিনী, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এর মামলায়। আওয়ামী লীগ সংশোধিত সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে 20 জুলাই 2011-তে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুরের বেঞ্চ আমিনীকে তলব করে। ওই আদেশ অনুযায়ী 2 আগস্ট 2011-তে আমিনী আদালতে উপস্থিত হয়ে হাজিরা থেকে অব্যাহতি চান। এই সময় এই হাইকোর্ট বেঞ্চ বলেন, বিরোধী দলীয় নেত্রীও একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আছে। তখন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এম আমির উল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে এ মামলায় আনা ঠিক হবে না। তবে আদেশের সময় আদালত বলেন, যদি তিনি সত্যিই এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন তাহলে তিনি অপরাধ করেছেন। তার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। কোনো দেশপ্রেমিক ব্যক্তি এ ধরনের কথা বলতে পারে না। আমরা সতর্ক করে দিচ্ছি, এ ধরনের বক্তব্য ভবিষ্যতে কোনোভাবেই সহ্য করা হবে না। একই সাথে মুফতি আমিনীকে হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে তার বিরুদ্ধে জারি করা রুলের শুনানির জন্য 17 আগস্ট দিন ঠিক করার কথা জানান আদালত। হাজিরা থেকে মুফতি আমিনীর অব্যাহতির আবেদন আদেশে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেছেন, আমরা খুবই স্পর্শকাতর একটি সাংবিধানিক বিষয় নিয়ে কাজ করছি। যদি কোনো ব্যক্তি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে থাকেন তবে তিনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো দেশপ্রেমিক ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন না। যারা এ ধরনের কথা বলেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তাদের বিশ্বাস অন্য কিছুতে। সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সংবিধান। সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা মানে রাষ্ট্রের সার্বভৌমত্বকে ছুঁড়ে ফেলা। অপ্রাসঙ্গিকতায় ক্ষুব্ধ আইনজীবীরা। নিঃসন্দেহে বেঞ্চ নিজেকে দেশপ্রেমিক ও সংবিধান বিশ্বাসী করে প্রতিষ্ঠিত করলেও
তিনি অপ্রাসঙ্গিকভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করায় আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। তারা ক্ষোভ প্রকাশ করেন। এর পরিণামে 12 আইনজীবীকে আদালতের কাছে ক্ষমা চাইতে হয়। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়। অন্যতম ক্ষুব্ধ আইনজীবী এম.ইউ. আহমদকে পুলিশ মধ্যরাতে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। পুলিশ হেফাজতে থাকাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্কয়ার হসপিটালে ট্রান্সফার করা হয় এবং সেখানে তিনি মারা যান। সেই শেষ মুহূর্তে এম.ইউ. আহমদকে দেখতে স্কয়ার হসপিটালে গিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে দেখে রুষ্ট জনতা এগিয়ে আসে। মাহবুবে আলম হাসপাতাল থেকে পালিয়ে যান। এই ঘটনাটি অ্যাটর্নি জেনারেলের পদকে অবমূল্যায়িত করেছে বলে মনে করা হয়। তির্যক মন্তব্যপ্রিয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আলোচিত হয়েছেন বিচারকালে কিছু তির্যক মন্তব্য করায়। যেমন, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত ও দণ্ডিত বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদের বিচারকালে তার মন্তব্য ছিল, হরিদাস পাল কিসের লেখক, সাধারণ জ্ঞান নেই, অসভ্য। আরেক বিশিষ্ট কলামিস্ট ও সাবেক সচিব আসাফুদ্দৌলা ও যখন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হন তখন তারও অভিজ্ঞতা সুখকর ছিল না। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদালত অবমাননার দায়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নানকে উপস্থিত হতে হয় 29/9/2011-তে। নদী থেকে বালু উত্তোলনের জন্য BIWTA থেকে অনুমতি নিয়ে একটি প্রাইভেট কোম্পানি কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ইজারার টাকা জমা দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন। ইজাদার আনোয়ারুল হক এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। হাইকোর্ট ইজারার টাকা জমা নিতে কুষ্টিয়া জেলা প্রশাসককে নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলা প্রশাসক ইজারার টাকা নিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাকে আদালতে হাজির হওয়ায় নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি নোটিশ পেয়েও আদালতে হাজির হননি। এরপর হাইকোর্ট থেকে আবার নোটিশ দেওয়া হয়। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং 1 সপ্তাহের মধ্যে ইজারার টাকা জমা নেয়ার শর্তে আব্দুল মান্নান অবশেষে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাকে 2 ঘন্টা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়। আপগ্রেডিং এর ঘটনা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কয়েক বছর আগে ফার্মগেটে একজন ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক বিচার করেছিলেন। 2011-তে তিনি এই ধরনের আরেকটি ঘটনায় জড়িয়ে পড়েন। 28 নভেম্বর 2011-তে বাংলাদেশ বিমানের ফ্লাইট 384-তে শামসুদ্দিন চৌধুরী সিঙ্গাপুর যাচ্ছিলেন। তিনি ইকোনমিক ক্লাসের যাত্রী ছিলেন। তাকে বিজনেস ক্লাসে আপগ্রেড করতে বিমানের ক্যাবিন ক্রুরা এবং ওই ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন এনাম অস্বীকার করেন। গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগের পর বিচারপতিকে বিজনেস ক্লাসে আপগ্রেড করা হয়, কিন্তু এ ঘটনার পরিণতিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয় এবং বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সবশেষে ক্যাপ্টেন এনাম ও ক্যাবিন ক্রুদের আদালতে হাজির হয়ে ক্ষমা চাইতে হয়। এছাড়া তাদের ব্যক্তিগত খরচে 7টি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ঘটনার ব্যাখ্যা দিয়ে বিজ্ঞাপন ছাপানোর নির্দেশ দেওয়া হয়। সূর্যচন্দ্র উপাখ্যান। 2011-তে বিচার ব্যবস্থায় সূর্যের মতো ছিলেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। সঙ্গত কারণে তাকে কেন্দ্র করে ঘুরছে গোটা বিচার ব্যবস্থা, আর অপ্রত্যাশিত কারণে তাকে কেন্দ্র করে ঘুরছে দেশের গোটা রাজনৈতিক সেটআপ। খায়রুল হক অবসর নিলেও তার দেয়া বিভিন্ন রায়ের তেজ আগামীতে বহাল থাকবে, অন্ততপক্ষে আওয়ামী লীগ সরকারের বিদায় না নেয়া পর্যন্ত। প্রধান বিচারপতি হিসাবে খায়রুল হক 30 সেপ্টেম্বর 2010 শপথ নিয়েছিলেন। তিনি রিটায়ার করেন 18 মে 2011-তে। এরপর বিচারপতি মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান। 11 মে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। এর একদিন পর জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাইম মোহাম্মদ মমিনুর রহমান পদত্যাগ করেন। 18 মে বিচারপতি মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। যদি বিচারপতি ABM খায়রুল হক সূর্যের সঙ্গে তুলনীয় হন, তাহলে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী তুলনীয় হতে পারেন চন্দ্রের সঙ্গে। তার রায়, টকশো এবং ভ্রমণ বৃত্তান্ত বাংলাদেশের রাজনীতি ও সামাজিক জীবনকে পূর্ণিমা চাঁদের মতোই আলোকিত করেছে। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।